প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে নানান রকম প্রশ্ন আছে। এখন সঙ্গে যদি এই বিষয় এসে যুক্ত হয় তখন ব্যাপারটা কি দাঁড়াবে? অনেকেই সন্দেহ করবেন যে এটা কি সাধারণ নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, না স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে, না গণভোট করার একটা চিন্তা ভাবনা হচ্ছে। একটা ষড়যন্ত্র। তাহলে সাক্ষাৎ করার বিষয়টা আমরা যে ভালোভাবে দেখছি সেটা না। না না, বিষয়টা তো এত সরল অঙ্ক নয়। আপনাকে বুঝতে হবে আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে, কোনো পূর্ব দৃষ্টান্ত নেই আমার জানা মতে। এই অবস্থায় হয় আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, অথবা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে ইস্তফা দেওয়া দরকার। ইউনূস শাহীর রণনীতি এবং রণকৌশলের সবচেয়ে বড় আগ্লি ফেজ যেটা, সেটা হচ্ছে আপনার এই বুলডোজিং এবং ইন্টিমিডেশন, which is really unprecedented। কোন সুসভ্য দেশে এ ধরনের কাজ মাসের পর মাস চলতে পারে না। সেনাবাহিনীর উপস্থিতিতে মাশাআল্লাহ সবকিছু হচ্ছে এবং গর্বিত সেনাবাহিনী সেটা দেখছেন এবং অভিজ্ঞতা অর্জন করছেন। আরেকটা বিষয় যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হিন্দুদের মন্দিরে সম্ভবত খিলক্ষেত বা কোথাও হামলা হয়েছে বুলডোজার দিয়ে। কেউ কেউ বলছেন যে এই বুলডোজার পার্টি বা যারা বুলডোজার দিয়ে আক্রমণ করেছেন তারা বৈষম্য করেননি, 32 ভাঙার কাজেও তারা বুলডোজার ব্যবহার করেছেন, তারপরে মন্দির ভাঙার ক্ষেত্রেও তারা বুলডোজার ব্যবহার করছেন। সব ক্ষেত্রে বুলডোজার আছে, কোনো বৈষম্য নেই। আরেকটি প্রধান বক্তব্য যেটি আলোচনার বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এটি একটি মানে অন্যরকম ব্যাপার, ভালো লাগার বিষয়। সেটি হচ্ছে যে এই অর্থে যে আমাদের দেশে নির্বাচন হবে কি হবে না, হলে কখন হবে, কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে যখন সন্দেহ চলছে তখন হয়তো অনেকে ধারণা করছেন যে না, প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন, আর নির্বাচন চিফ ইলেকশন কমিশনারকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন কিনা সেই বিষয়ে আমরা নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারের কাছে আজকে জানতে চেষ্টা করব। এখন আপনার কাছে আমি যে প্রশ্নটি একটু করতে চাই সেটি হচ্ছে সাংবিধানিক একটা বিষয়। আমরা অত ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো সাধারণ মানুষ বুঝি না, কিন্তু আপনার যেহেতু জানিপবের সাথে আপনি জানিপবের চেয়ারম্যান, আপনি জানেন, আপনি বুঝবেন হয়তো। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছেন। এটা জাতি অনেক আশান্বিত হয়েছে যে ভালো কিছু হতে যাচ্ছে, হয়তো নির্বাচনের কোনো একটা ঘোষণা দিতে পারে। অথবা এটাও বলা হচ্ছে আবার কেন তিনি সাক্ষাৎ করলেন, নির্বাচন কমিশন স্বাধীন, বিগত সরকারের নির্বাচন কমিশনের মতো নয়। এই নির্বাচন কমিশন কেন নিজে বলতে পারছে না যে অমুক দিন নির্বাচন, বা কোনো উদ্যোগ নিচ্ছেন না তারা? আরেকটি প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার, এটা কি, এটার পক্ষে যুক্তিটা কি? এটা কি বৈধ হয়েছে না অবৈধ কাজ হয়েছে? প্লিজ দেখুন, এটা একেবারেই নর্মের বাইরের একটা বিষয়। আমি আপনাকে উদাহরণ দিই। মিরপুর বাই ইলেকশনের সময় বা তার প্রাককালে বা পরপর মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। তিনি আপনার আগারগাঁয়ে অবস্থিত নির্বাচন কমিশন প্রেমিসিসে গিয়েছিলেন। জাস্টিস সাদেক সম্ভবত তখন চিফ ইলেকশন কমিশন। সেটা নিয়ে প্রচুর হইচই হয়েছে, কিন্তু আপনার অ্যাজ ইফ মাননীয় প্রধানমন্ত্রীর চোখ কান হাত পা এসছে সেখানে, যিনি তার প্রিন্সিপাল সেক্রেটারি। তো যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি আসলে সমালোচনার কারণ হয়, সেখানে স্বয়ং যিনি প্রধানমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টা এবং তার সরকারি বাসভবন বা অফিসিয়াল রেসিডেন্স যাই বলুন, সেখানে যখন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় উপনীত হন, ডেফিনেটলি এটা আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন তৈরি করে। একান্ত বৈঠক আপনি খেয়াল করেন, চিন্তা করে দেখেন, জাস্ট ইমাজিন যে আপনার কাজী হাবিবুল আউয়াল কিংবা নুরুল হুদা কিংবা রকিব মহোদয় কিংবা ডক্টর এটিএম শামসুল হুদা, তারা পর্যায়ক্রমে আপনার সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অথবা মাননীয় প্রধানমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিনের এই পিএমও, প্রাইম মিনিস্টার্স অফিস বা চিফ অ্যাডভাইজার্স অফিসে গিয়ে যদি উপনীত হন, এটা ডেফিনেটলি মনে হবে রেড়ে করে উঠবে সবাই। এটা তো হতে পারে না। যেখানে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে সিভিল সোসাইটির পক্ষ থেকে এনশিওর করেছি যে প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আপনার নির্বাচন কমিশনকে বিযুক্ত করতে হবে, এবং দৃশ্যত
কোনো রকমের এই ধরনের সংযোগের অবস্থা বিরাজমান থাকবে না। সাক্ষাতের এই ধরনের সাক্ষাৎ এটা এটা হতে পারে না। তখন এর আগে আমি দেখিনি, অন্তত এই 30 বছর ধরে আমি দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণ করি। আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে। হতে পারেন তিনি নোবেল লরেট, হতে পারেন তিনি বিশ্ববিখ্যাত মানুষ, কিন্তু সেটা তাকে এই অধিকার বা সুযোগ দেয় না সরকার প্রধান হিসেবে তিনি একান্ত সালা পরামর্শ করবেন। নো, আমরা তো খুব খুশি হয়েছি স্যার যে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করেছেন, তার মানে একটা ভালো কিছু হতে যাচ্ছে। সাক্ষাৎ করেছেন শুধু না, একান্ত বৈঠক করেছেন, হুইচ ইজ রং। একান্ত বৈঠক করেছেন, হ্যাঁ একান্ত বৈঠক করে পারেন না, এটা নর্মে নাই, আনপ্রেসিডেন্ট। আপনি শেখ হাসিনার সঙ্গে কোন প্রধান নির্বাচন কমিশনার বা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়ার সঙ্গে যদি কেউ এসে এভাবে দেখা করতেন, নির্বাচন কমিশন থেকে একজন সচিব যদি আসতেন, তাহলে এটা নিয়ে সমালোচনা হতো। আর সেখানে শপথ গ্রহণ করেছেন রাগ বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না, তাকে আপনি হয় ডেকে পাঠিয়েছেন অথবা তিনি স্বপরিণত হয়ে গেছেন। কাজটা আসলে ভালো হয়নি, ভালো নজির হিসেবে এটা কখনোই আপনার সাইটেড হবে না। আচ্ছা, তাহলে এখন কি হবে স্যার? যে উনি তো কথা বলে ফেলছেন এবং পত্রিকায় এসছে যে উনি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ডেফিনেটলি একান্ত বৈঠক আর কি। আপনার এমনি প্রফেসর ইউনূসের সরকারের নিরপেক্ষতা নিয়ে নানান রকম প্রশ্ন আছে। এখন সঙ্গে যদি এই বিষয় এসে যুক্ত হয়, তখন ব্যাপারটা কি দাঁড়াবে? অনেকেই সন্দেহ করবেন যে এটা কি সাধারণ নির্বাচন বিষয়ে আলোচনা হয়েছে, না স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিমূলক আলোচনা হয়েছে, না গণভোট করার একটা চিন্তা ভাবনা হচ্ছে। হু নোস? এটা তো একটা ষড়যন্ত্র। তাহলে সাক্ষাৎ করার বিষয়টা আমরা যে ভালোভাবে দেখছি সেটা না। না, বিষয়টা তো এত সরল অঙ্ক নয়। আপনাকে বুঝতে হবে আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে, কোনো পূর্ব দৃষ্টান্ত নেই আমার জানা মতে। যাই হোক, তাহলে তো এটা যে এটা হতে পারে না যেখানে আমরা প্রধান নির্বাচন কমিশনারদের উপর আজকে দেখতে পাচ্ছি। মানে এই অবস্থায় হয় আপনার মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, অথবা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে ইস্তফা দেওয়া দরকার। দুটো একসঙ্গে চলবে না। খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। এটা হচ্ছে তাহলে এটা কি সংবিধান লঙ্ঘন বা এটা কিসের আওতায় পড়ে স্যার? প্রধান নির্বাচন কমিশনার আনপ্রেসিডেন্টেড, নর্মের বাইরে একটা বিষয়, এটা হতে পারে না। আমাদের খিলক্ষেতে আমি যতটুকু শুনেছি যে হিন্দুদের মন্দিরের উপর বুলডোজার দিয়ে হামলা করা হয়েছে, বিষয়টি কতটুকু সত্য, এটার কি ইম্প্যাক্ট আছে, আপনি একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। যে ধন্যবাদ। দেখুন, রাজধানী শহরে সবার নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনাটি ঘটেছে এবং বলা হয়েছে যে আগামীকাল 12টার মধ্যে যদি মন্দির সরিয়ে ফেলা না হয়, তাহলে জনতা মব এসে এটার যথাবিহিত ব্যবস্থা নেবে। মজা হচ্ছে পরের দিন, মানে যখন গতকাল 12টা বাজার প্রাককালে আপনার বুলডোজার এসে তা চূর্ণ বিচূর্ণ করার ব্যবস্থা করেছে এবং এটাতে আপনার ভিন্ন মাত্রা পেয়েছে মবক্রেসি। এখন ইউনূস শাহীর রণনীতি বা রণকৌশলের সবচেয়ে বড় আগলি ফেজ সেটা হচ্ছে আপনার এই বুলডোজিং এবং ইন্টিমিডেশন, which is really unprecedented. কোন সুসভ্য দেশে এ ধরনের কাজ মাসের পর মাস চলতে পারে না। এখানে তো প্রায় বছর গড়াতে চললো। আর যখন ধর্মীয় কার্ড ব্যবহার করা দরকার হয় তখন বলা হয় তৌহিদি জনতা, যখন আপনার ভিন্ন কার্ড ব্যবহার করার প্রয়োজন হয় তখন আপনার ছাত্র জনতা। এই যে আপনার প্রত্যয়গুলো ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে আপনার মানুষ কিন্তু আতঙ্কিত হবে যখন ইতিহাস রচিত হবে যে একটা সময় ছিল যখন বাংলায় মগের মুল্লুক বিরাজ করত, সেই মগের মুল্লুক এখন মবের মুল্লুকে পরিণত হয়েছে। এখানে বর্ণ ধর্ম নির্বিশেষে কোন না কোন ফর্মে এক ধরনের পারসিকিউশনের ব্যবস্থা চলছে। ইট ইজ আগলি ফেস এবং এটা মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে বিকার পরিমাণ বাড়ছে, মনুষ্যত্ব কম্প্রোমাইজড হচ্ছে। এটি ইনস্টিটিউশনাল ফর্ম
নিয়ে ফেলতে পারে, যেটা হবে জাতির জন্য ভয়ঙ্কর। এমনি ঐতিহাসিকভাবে পাশ্চাত্য দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে বাংলাদেশকে ইলিবারাল ডেমোক্রেসির দেশ বলা হতো। সেখানে লিবারাল শব্দটাই বোধহয় বাদ দিয়ে দিতে হবে সামনে। এক ধরনের আরেকটা কথা স্যার আমি বলি যে আসলে বাংলাদেশে কি হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার আছে কিনা, এটা তো আমাদের 90% বা 92% মুসলিম, আমরা তো এটা বলছি। তো হিন্দু সম্প্রদায় যদি আমাদের এখান থেকে চলে যায় তাহলে মনে হয় যে এক ধরনের শান্তি বিরাজ করবে বাংলাদেশে। সভ্য ও ভব্য দৃষ্টিকোণ থেকে বিচার করলে আমি এইভাবে ক্যাটাগরাইজেশনটা করি। প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়, চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। আমাদের ব্রডলি এই 4 ধর্মের মানুষ এখানে আছেন। আপনার ইসলাম, তারপরে হিন্দু ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মের অনুবর্তী যারা, আর এর বাদে আপনার কিছু সংখ্যক ধর্মে বিশ্বাসী নন এরকম মানুষও থাকলেও থাকতে পারে। এবং আপনার ক্রামা ধর্মের লোক আছেন, যেমন বান্দরবানে। ইটস এ কম্বিনেশন অফ ইসলাম, বুদ্ধিজম এন্ড ক্রিশ্চিয়ানিটি। তো সেই জন্য যার যার ধর্ম বিশ্বাস তিনি তার মতো করে পালন করবেন, এই স্বাধীনতা রাষ্ট্রকে দিতে হবে। এবং সেই জন্য রাষ্ট্র ধর্ম যখন ইসলাম করা হয়েছে শাসনামলে, তখন অন্য ধর্মগুলোকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ফলে এখানে ধর্মের নামে অনাচার করবার কোনো সুযোগ নেই। সেটি ঐতিহাসিকভাবেই ছিল না, সহজিয়া চিন্তা চেতনার দেশ এটি। এখন সেইটাকে আপনি যদি একেবারে পিউরিটান একটা ভ্যারিয়েন্টে নিয়ে যান, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় এবং দেখা দেবে। আর এটাও এক ধরনের রাজনীতি, এবং সেই রাজনীতি ব্যবহার করে আপনার ধর্মে হয়তো কোন রকম আচার নিষ্ঠতা নেই, এই ধরনের ব্যক্তিত্ব প্রফেসর ইউনূসের মতো, তার ধর্ম বিশ্বাস নিয়েও তো নানান রকমের সংশয় আছে। তিনি রাশিয়ান অর্থোডক্স চার্চে অনুবর্তী হয়েছিলেন, তার পিতৃ ধর্মে। এই কথাটা স্যার আপনি বারবার বলেন, এই কথাটা কেন বলেন, কি উদ্দেশ্য? আমি এই জন্য বলছি যে ভদ্রলোক তাহলে ঈদের জামাত পড়তে যান কেন? এক ধরনের প্রদর্শনবাদিতার বিষয় তো সেখানে চলে আসে। আপনি টুপি মাথায় দিয়ে ওয়াজিবের নামাজ, খেয়াল করেন, এটা কিন্তু ফরজ না। ওয়াজিবের নামাজ পড়ার জন্য উনি আকুল ব্যাকুল। প্রতি সপ্তাহে শুক্রবার দিন আমরা কেউ কোথাও দেখেছি ওনাকে আপনার এই ফরজ জুম্মার নামাজ পড়তে? উনি কয়বার হজ করেন? গোপনে পড়েন? না, প্রশ্ন গোপনে পড়ার কোনো সুযোগই নেই, শরীয়ত পারমিট করে না। আপনার এই কাঁধে কাঁধ মিলিয়ে সবার সামনে মসজিদে বা ময়দানে গিয়ে আপনি এই জুম্মার নামাজ আদায় করবেন। মুসলিম ডে অফ সাবাত। এখন একটু আপনার এই যে সেমেটিক যে ট্র্যাডিশন আছে, সেই ট্র্যাডিশন অনুসারে খ্রিস্টান ডে অফ সাবাত হচ্ছে সানডে, জুইশ ডে অফ সাবাত হচ্ছে স্যাটারডে, আর ইসলামিক ডে অফ সাবাত হচ্ছে ফ্রাইডে। ফলে সে কারণে কিন্তু আমাদের ফ্রাইডেতে ছুটি থাকে, আপনাদের রোববারে ছুটি থাকে, আপনার স্যাটারডেতে ইসরায়েলের ছুটি আছে, এরকম। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি আরেকটা বিষয় জানতে চাই। এই যে লালমনিরহাটে যেটা হয়েছে, লালমনিরহাটে সেখানে সেনাবাহিনী আমাদের দেখেছি যে দণ্ডায়মান আছেন, পুলিশের ওসি সাহেব দেখলাম যে বেশ জ্বালাময়ী ভাষণ দিয়েছেন। এইটা কতটুকু নীতি নৈতিকতার মধ্যে পড়ে আপনি যদি একটু বলেন। এবং সেনাবাহিনীর উপস্থিতিতে মাশাআল্লাহ সবকিছু হচ্ছে এবং গর্বিত সেনাবাহিনী সেটা দেখছেন এবং অভিজ্ঞতা অর্জন করছেন। এই ক্ষেত্রে আপনার কিছু যদি বলার থাকে একটু বলুন। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সদস্যগণ তারা ইন এইড টু সিভিল পাওয়ার আপনার দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ক্ষমতার সঙ্গে নিয়ে এখন একটা লিমিট তো আছে। আপনি মাসের পর মাস তো মাঠে এভাবে যদি কর্মক্লান্ত করে ফেলেন, তাদের মূল কাজ হচ্ছে তারা দেশ রক্ষার দায়িত্ব পালন করবেন, সেই জন্য নিরন্তর প্রশিক্ষণের মধ্যে থাকবেন সেনা ছাউনিতে। এখন তাদের এই বাইরে ছাউনির বাইরের এনভায়রনমেন্টে যদি আপনি নিয়ে আসেন, তাহলে তো এরকম পরিস্থিতি হবে, এটাই স্বাভাবিক। আমরা পূর্বতন সময়ে বিভিন্ন নির্বাচনী দায়িত্ব পালন করতে যখন দেখেছি স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তখন কিন্তু তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন। এটা তো আমরা আসলে অ্যালাউ করতে পারি না। তারা আমাদের সার্বভৌমত্বের প্রতি, তারা সব সময় আপনার প্রস্তুত থাকবেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা।
জি, 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 কিন্তু তাদের সামনেই হচ্ছে এটা আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি, আমাদের অনেকের খুব ভালো লাগছে। দর্শক, আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে কলিমুল্লাহ স্যার যে কথাটি বলেছেন, তিনি যেহেতু জানি পপের চেয়ারম্যান ছিলেন, নির্বাচন বিষয়ক তার অনেক জানাশোনা আছে, বিষয়গুলো তিনি জানেন। আসলে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী বা কোনো প্রধানের সাথে সম্ভবত দেখা করার কোনো সুযোগ নেই। সেনার প্রধান হোক, বিধান নেই, রাষ্ট্রপ্রধান নজির হোক, অর্থাৎ কোন প্রধানের সাথে তিনি দেখা করতে পারবেন না, কথা বলতে পারবেন, এটা স্বাভাবিক। উনি কিন্তু একমাত্র প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তার কমিশনার বিন্দুদের সহ আপনার জি, মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে পারবেন, আচ্ছা, যেহেতু তিনি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যাকাউন্টেবল টু মহামান্য রাষ্ট্রপতি। সেই কারণে বছরে একবার আহ হয়তো ওই বার্ষিক প্রতিবেদন হাজির করলেন বা নির্বাচন বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি কিন্তু সরকার প্রধানের সঙ্গে দেখা করার কোনো নজির নেই, দস্তরও নেই। আচ্ছা, যাই হোক, নির্বাচন এটা একটা গুরুতর আমি যাই হোক, আপনি একটা অভিযোগ ব্যত্যয় করলেন, ঘটেছে, এটা ব্যত্যয় ধরে ঘটেছে। দিয়েছেন। এটা কিন্তু ওই যে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা এখন এই প্রথম বুঝলাম আপনার মাধ্যমে। এটা 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 আমাদেরও মাথায় ছিল, কিন্তু জিনিসটা যে এইরকম বুঝতে পারিনি, জিনিসটা যে এত গুরুত্বপূর্ণ, যে আসলে প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতিও কি সাক্ষাৎ করতে পারেন এই ধরনের কোনো না বিষয়ে? করাটাই ভালো, মানে না স্টাইলটা করাটা হচ্ছে তো ভালো। আইসোলেটেড থাকবেন, এক্সিকিউটিভ লেজিসলেটিভ জুডিশিয়ারি মাখামাখি করবে না, সমান জি, নৈকট্য এবং সমান দূরত্ব বজায় রাখবে, এটাই এক্সপেক্টেড। এটা এক্সপেক্টেড। সেপারেশন অফ পাওয়ারটা তো তাই হবে। দুদকের চেয়ারম্যানও কি সাক্ষাৎ করতে পারেন প্রধান উপদেষ্টার সাথে বিনা কারণে বা আহ, কোনো কারণে? এখন ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বগল দাবা করে যখনই বিদেশে যাচ্ছেন, আমাদের সম্মানীয় প্রধান দুদক প্রধান চেয়ারম্যানকে উপদেষ্টাকে নিয়ে নিয়ে যাচ্ছেন গেছেন, জি। ফাইলপত্র সহ। এর আগে থাইল্যান্ডে দুদক হাজির চেয়ারম্যান। হয়েছিলেন, এবার হুম, আপনার যুক্তরাজ্যে হাজির হয়েছেন। হুম। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই, দুদকের প্রসঙ্গ যেহেতু আসলো, আপনার বিরুদ্ধেও দুদকের বিভিন্ন কথাবার্তা আমরা শুনতে পেয়েছি, এবং দেখুন, এটা ভিতরে খুবই আনফরচুনেট। আমি আপনার আমি একটু বলে বিগত ফেলাই স্যার। সরকারের জি, মন্ত্রী দীপু জি, মনির ব্যাপারে জি, আমাদের আপত্তি ছিল, তাকে নিয়ে আমরা প্রেস কনফারেন্স করি, তার বিষয় নিয়ে, তার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছি। সেই জন্য তিনি অগ্নিশর্মা হয়েছিলেন, ক্ষিপ্ত হয়ে তার অধীনস্থ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে তৎকালীন যারা ছিলেন তাদের ব্যবহার করার চেষ্টা করেছেন, আইএমইডি কে আপনার ব্যবহার করার চেষ্টা করেছেন। হুম, হুম, এবং সাবেক পরিকল্পনা মন্ত্রী ভালো মানুষ ছিলেন বলে সবাই জানতেন, তাকে পর্যন্ত তার অজ্ঞাতে স্বাক্ষর করিয়ে নিয়ে আপনার এই ফাইলপত্র রেডি করেছেন, মানে যেটার কোনো রকমের ভিত্তি নেই হোয়াটসঅ্যাভার। আপনার না, না, আমরা যদি বলেন খুব বেশি হলে আমরা হয়তো নিয়মের ব্যত্যয় করেছি। কেন করেছি? মন্ত্রীর অসহযোগিতার কারণে। আচ্ছা, আচ্ছা, এখন এখন তিনি আপনার যদি নাকি, জি, আপনার সহযোগিতা করতেন, গঠনমূলক চিন্তা ভাবনার মধ্যে থাকতেন, তাহলে এটার প্রয়োজন ছিল না। এখন জি, আপনি এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে ঠিকাদারদের সঙ্গে যোগ সাজস করে ঠিকাদারদের জামানতের টাকা আমরা হুম, তাদের ব্যবহার করতে দিয়েছি। এখন তারা তো হুম, আপনার খাওয়া দাওয়ার জন্য এটা ব্যবহার করেননি, করেছেন নির্মাণ কাজে, যেহেতু দীপুমণি নির্মাণ কাজের জন্য বরাদ্দ টাকা বন্ধ করে দিয়েছেন।